নমস্কার, আমি অনস্বরা রায়মণ্ডল। গল্প পাঠে আসর চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। কেমন লাগছে আমাদের এই চ্যানেলে আমার গল্প পরিবেশনা বা গল্প পাঠ? খারাপ লাগুক ভালো লাগুক একটু জানাবেন। নিজের ভুলগুলো তাহলে সংশোধন করে নিতে পারবো এবং আপনাদের পছন্দ অনুযায়ী গল্প আনতে পারবো। কী ধরনের গল্প শুনতে চান সেটাও অবশ্যই জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এনেছি একটি নতুন গল্প, রহস্য রোমাঞ্চ গল্প। সত্যজিৎ রায়ের মহান সৃষ্টি ফেলুদা, জটায়ু, তোপসে, তাদের নিয়ে একটি গল্প। আজকে পরিবেশনায় থাকছে গোরস্থানে সাবধান। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির লেখা গল্প থেকে বম্বের ফিল্ম পরিচালক পুলক ঘোষালের তৈরি ছবি কলকাতার প্যারাডাইস সিনেমায় জুবিলি করার ঠিক 3 দিন পরে বিকেলবেলা উৎকট সারেগামা হর্ন বাজিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মার্ক 2 অ্যাম্বাসেডর গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমরা জানতাম যে লালমোহন বাবু একটা গাড়ি কেনার তাল করছেন, কিন্তু ঘটনাটা যে এত চট করে ঘটে যাবে সেটা ভাবিনি। অবশ্যই শুধু যে গাড়ি কেনা হয়েছে তা নয়, তার সঙ্গে একটি ড্রাইভারও রাখা হয়েছে। কারণ লালমোহন বাবু গাড়ি চালাতে জানেন না, এমনকি শেখার ইচ্ছাটাও নেই। এ কথাটা তিনি আমাদের একবার বলেছেন যে শেষটায় একদিন ফেলুদাকে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হলো, কেন মশাই, শিখবেন না কেন? তাতে লালমোহন বাবু বললেন যে বছর 5 আগে নাকি এক বন্ধুর গাড়িতে শিখতে আরম্ভ করেছিলেন। 2 দিন শিখে 3rd দিনে একটা চমৎকার গল্পের প্লট মাথায় নিয়ে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যেতে গাড়িটা এমন হ্যাচকা মারলে যে প্লটের খেয়েই মালুম হওয়া। সে আফসোস আমার আজও যায়নি মশাই। সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে দিতে লালমোহন বাবু একটা ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নামতে গিয়ে ধুতির কোচায় পা আটকে খানিকটা বেসামাল হলেও তার মুখ থেকে হাসিটা গেল না। ফেলুদা কিন্তু গম্ভীর। 3 জনে ঘরে এসে বসার পর সে মুখ খুলল, আপনার ওই বিটকেল হর্নটা পাল্টিয়ে সাধারণ সভ্য হর্ন না লাগানো পর্যন্ত রজনী সেন রোডে ও গাড়ি প্রবেশ নিষেধ। জটায়ু জিভ কাটলেন। আমি জানতুম ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। যখন ডিমনস্ট্রেট করলে না, তখন লোভ সামলাতে পারলাম না। জাপানি জানেন তো, কান ফাটানি হাড় জ্বালানি, বলল ফেলুদা। আপনার উপর হিন্দি ফিল্মের প্রভাব এতটা ঝটিতি পড়বে সেটা ভাবতে পারিনি। আর রংটাও ইকুয়ালি পীড়াদায়ক, মাদ্রাজি ফিল্ম মার্কা। লালমোহন বাবু কাতর ভাবে হাত জোড় করলেন, দোহাই মিস্টার মিত্তির, হর্ন আমি কালই চেঞ্জ করছি, কিন্তু রংটা রাখতে দিন, গ্রিনটা বড় সুদিন। ফেলুদা হাল ছেড়ে দিয়ে চায়ের অর্ডার দিতে যাচ্ছিল। লালমোহন বাবু বাধা দিয়ে বললেন, ওটা এখন বাদ দিন, আগে চলুন একবারটি চক্কর মেরে আসি। আপনাকে আর তপেশ বাবুকে না চড়ানো অব্দি আমার ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। বলুন কোথায় যাবেন? ফেলুদা আপত্তি করলো না, একটু ভেবে বলল, তোপসেকে একবার চার্নকের সমাধিটা দেখে আনবো ভাবছিলাম। চার্নক? জব চার্নক? না। তবে চার্নক আরো আছে নাকি? আরো নিশ্চয়ই আছে, তবে কলকাতার প্রতিষ্ঠাতা চার্নক একজনই। তাই তো, মানে তার নাম জব নয়, জব। জব হলো কাজ, চাকরি, আর জব হলো নাম। যে ভুলটার 5 জনে করে সেটা আপনি করবেন কেন? এখানে বলে রাখি, ফেলুদার লেটেস্ট নেশা হলো পুরনো কলকাতা। ফ্যান্সি লেনে একটা খুনে তদন্ত করতে গিয়ে ও যখন জানলো যে ফ্যান্সি হচ্ছে আসলে ফাঁসি, আর ওই অঞ্চলেই 200 বছর আগে নন্দকুমারের ফাঁসি হয়েছিল, তখন থেকেই নেশাটা ধরে। গত 3 মাসে ও এই নিয়ে যে কত বই পড়েছে, ম্যাপ দেখেছে, ছবি দেখেছে, তার ইয়ত্তা নেই। অবশ্যই এই সুযোগে আমারও অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, আর তার বেশিরভাগটা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে 2 দুপুর কাটিয়ে। ফেলুদা বললে,
দিল্লি আগ্রার তুলনায় কলকাতা খোকা শহর হলেও এটাকে উড়িয়ে দেওয়া মোটেই ঠিক নয়। এখানে তাজমহল নেই, কুতুব মিনার নেই, যোধপুর জয়সলমীরের মতো কেল্লা নেই, বিশ্বনাথের গলি নেই। এই সবই ঠিক, কিন্তু ভেবে দেখ সে একটা সাহেব মশা মাছি সাপ ব্যাঙ বন বাদারে ভরা মাঠের এক প্রান্তে গঙ্গার ধারে বসে ভাবলো এখানে সে কুঠির পত্তন করবে। আর দেখতে দেখতে বন বাদার সাফ হয়ে গিয়ে সেখানে দালান উঠলো, রাস্তা হলো, রাস্তার ধারে লাইন করে গ্যাসের বাতি বসলো, সেই রাস্তায় ঘোড়া ছুটলো, পালকি ছুটলো, আর 100 বছর যেতে না যেতে গড়ে উঠলো এমন একটা শহর যার নাম হয়ে গেল সিটি অফ প্যালেসেজ। এখন সে শহরের কি ছিরি হয়েছে সেটা কথা না, আমি বলছি ইতিহাসের কথা। শহরের রাস্তার নাম পাল্টে এরা সেই ইতিহাস মুছে ফেলতে চাইছে, কিন্তু সেটা কি উচিত? আর সেটা কি সম্ভব? অবশ্যই সাহেবেরা তাদের সুবিধার জন্যই এত সব করেছিল, কিন্তু যদি না করতো তাহলে ফেলু মিত্তি এখন কি করতো ভেবে দেখ। ছবিটা একবার কল্পনা করে দেখ, তোর ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র প্রাইভেট ইনভেস্টিগেটর, ঘাড় গুজে কলম পিষছে কোনো জমিদারি সেরেস্তায়, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বললে বুঝবে টিপসই। বিবিডি বাগ, যার নাম ডালহৌসি স্কোয়ার, যে ডালহৌসি আমাদের দেশে লাট সাহেব হয়ে এসে গপাগপ রাজ্য গিলেছে, আর সেই সঙ্গে প্রথম রেলগাড়ি আর প্রথম টেলিগ্রাফ চালু করেছে, সেই বিবিডি বাগে 200 বছরের পুরনো সেন্ট জনস চার্চের কম্পাউন্ডে কলকাতার প্রথম ইটের বাড়ি যোগচর্ণকে সমাধি রেখে লালমোহনবাবু যদিও বললেন থ্রিলিং, আমার কিন্তু মনে হলো সেটা আকাশে মেঘের ঘনঘটা আর সেই সঙ্গে একটা গুরুগম্ভীর গর্জনের জন্য। সমাধির গায়ে একটা মার্বেলের ফলকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভদ্রলোক বললেন, এ তো দেখছি যোবো নয় মশাই, জোবাস। ব্যাপার কি বলুন তো? জোবুস হলো জোবের ল্যাটিন সংস্করণ, বলল ফেলুদা। পুরো লেখাটা ল্যাটিনে, সেটা বুঝতে পারছেন না? ল্যাটিন ফ্যাটিন জানি না মশাই, ইংরেজি নয় এটাই বুঝতেই পারছি। নামের উপর ডিওএম লেখা কেন? ডিওএম হচ্ছে ডমিনোস অমিনিয়াম ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ঈশ্বর সকলের কর্তা। আর তার নিচে যে কথাগুলো রয়েছে তার একটার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি, মারমোরে। মর্মর সৌধ জানেন তো? সে মর্মর আর মারমোরে একই জিনিস, মার্বেল। আর আরও মজা হচ্ছে এই যে মর্মর কথাটা সংস্কৃত নয়, ফার্সি, অথচ সৌধ হলো সংস্কৃত। এইভাবে সংস্কৃত ফার্সি সংস্কৃত আরবি আমরা দিব্যি জোড়া লাগিয়ে চালিয়ে দিই। যেমন শলা পরামর্শ, শলা হলো সালহা অর্থাৎ পরামর্শ, ফার্সি কথা, পরামর্শ সংস্কৃত, বা কাগজপত্র, কাগজ আরবি, পত্র সংস্কৃত। তারপরে আবার ফেলুদার লেকচার শেষ হলো না, কারণ কথা নেই বার্তা নেই, উঠলো এমন এক ধুলোর ঝড় যেন আমি আর কোনোদিন দেখিনি। জটায়ুর ভাষায় প্রলয়ঙ্কর। আমরা পড়ি কি মরি করে লালমোহনবাবুর সবুজ অ্যাম্বাসেডারে গিয়ে উঠলাম, আর ড্রাইভার হরিপদবাবু গাড়ি ছুটিয়ে দিলেন এসপ্ল্যানেডের দিকে। এই প্রথম দেখলাম ধুলোর জন্য শহীদ মিনারটা আর দেখা যাচ্ছে না। হাওয়ার তেজ কত বুঝতে পারছি না, কারণ গাড়ির কাঁচ তুলে দেওয়া হয়েছে। তবে এটা দেখলাম যে চানাচুরওয়ালারা যে সরু লম্বা বেতের মোড়ার মতো স্ট্যান্ডের উপর তাদের জিনিসপত্র রাখে, তারই একটা গড়ের মাঠের দিক থেকে শূন্য দিকে পাক খেতে খেতে উড়ে এসে আমাদের ঠিক সামনে একটা চলন্ত ডাবল ডেকারের দোতলায় আছড়ে পড়ে পরক্ষণে আবার ছাড়া পেয়ে কার্জন পার্কের দিকে উড়ে গেল। পার্ক স্ট্রিটের কাছাকাছি এসে দেখি ট্রাম বন্ধ, কারণ একটা দেবদারু গাছ ভেঙে লাইনের উপর পড়েছে। ফেলুদার ইচ্ছে ছিল আমাদের পার্ক স্ট্রিটের পুরনো গোরস্থানটা দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা আর এই ঝড়ের জন্য হলো না। যদি যেতাম তাহলে হয়তো একটা ঘটনা চোখের সামনে দেখতে পেতাম, যেটার বিষয় পরদিন সকালে কাগজে বেরোলো। 24শে জুনের এই প্রলয়ঙ্কর ঝড়ে উইন্ড ভেলোসিটি 145 km/h, সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানে একটা গাছ ভেঙে পড়ে নরেন্দ্রনাথ বিশ্বাস নামে এক প্রৌঢ় ভদ্রলোককে গুরুতরভাবে জখম করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্যই তিনি সন্ধ্যাবেলায় আদ্যিকালের গোরস্থানে কি করছিলেন সে খবর কাগজে লেখেনি।
পরদিন সকাল আর দুপুরে অর্ধেকটা বাদলার উপর দিয়েই গেল। ফেলুদা কোত্থেকে জানি একটা 1932 সালের ক্যালকাটা অ্যান্ড হাওড়ার ম্যাপ জোগাড় করেছে। দুপুরে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে পান মুখে পড়ে একটা চারমিনার ধরিয়ে ও ম্যাপটার ভাঁজ করল। সেটাকে মাটিতে বিছানোর জন্য টেবিল চেয়ার সব ঠেলে দেওয়ালের গায়ে লাগিয়ে দিয়ে মেঝের মাঝখানে 6 ফুট বাই 6 ফুট জায়গা করতে হলো। ম্যাপের উপর হামাগুড়ি দিয়ে আমরা কলকাতার রাস্তাঘাট দেখছি। ফেলুদা বলছে, রজনীশের খুঁজিস না, এই অঞ্চলটা তখন জঙ্গল। এমন সময় জটায়ু এলেন। আজ আর ধুতি পাঞ্জাবি নয়, গাঢ় নীল টেরিকটের প্যান্ট আর হলুদে বুশ শার্ট। 76টা গাছ পড়েছে কালকের ঝড়ে, ঢুকেই ঘোষণা করলেন ভদ্রলোক। আর আপনার কথা রেখেছি মশাই, এখন আর হর্ন শুনলে হিন্দি ফিল্মের কথা মনে পড়বে না। আজ তারা নেই, তাই চা খেয়ে বেরোনো হলো। 76টা গাছ পড়ার খবর কাগজে পড়ে বিশ্বাস হয়নি, কিন্তু পার্ক স্ট্রিট থেকে নিজের চোখে 19টা গাছ বা গাছের ডাল পড়ে থাকতে দেখলাম। তার মধ্যে সাদার্ন অ্যাভিনিউতে 3টে, তাও তো এর মধ্যে কত ডালপালা সরিয়ে ফেলা হয়েছে কে জানে। গোরস্থানে গেটের সামনে যখন পৌঁছালাম তখন জটায়ুর দিকে চেয়ে দেখি তার স্বাভাবিক ফুর্তি ভাবটা যেন একটু কম। ফেলুদা তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিতে ভদ্রলোক বললেন, একবার এক সাহেবকে কবর দিতে দেখেছিল 41-এ রাঁচিতে। কাঠের বাক্সটা গর্তে নামিয়ে যখন তার উপর চাপড়া চাপড়া মাটি ফেলে না, সে এক বিভৎস শব্দ মশাই। সে শব্দ এখানে শোনার কোনো সম্ভাবনা নেই, বলল ফেলুদা। এই গোরস্থানে গত 100 বছরে কোনো মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হয়নি। গেট দিয়ে ঢুকতেই ডাইনে দারোয়ানের ঘর। দিনের বেলা যে কেউ এই গোরস্থানে ঢুকতে পারে, তাই দারোয়ানের বোধহয় বিশেষ কোনো কাজ নেই। তবে হ্যাঁ, বলল ফেলুদা, একটা ব্যাপারে একটু নজর রাখতে হয়, যাতে সমাধির গা থেকে কেউ মার্বেলের ফলক খুলে না নিয়ে যায়। ভালো ইটালিয়ান মার্বেল বাজারে বিক্রি করলে বেশ 2 পয়সা আসে। দারোয়ান ঘর থেকে বেরিয়ে এলো। দেখে বলে দিতে হয় না সে বিহারের লোক। খৈনিটা মনে হয় সবেমাত্র পুড়েছে মুখে। কাল এখানে একজন বাঙালি বাবু জখম হয়েছেন, মাথায় গাছ পড়ে। হ্যাঁ বাবু, সে জায়গাটা দেখা যায়? ও রাস্তা সে সিধা চলিয়ে যান, একদম এন্ড তক, বাঁয়ে ঘুমলেই দেখতে পাবেন। অভি তক পড়া হুয়া হে পেড়। আমরা 3 জন ঘাস গজিয়ে যাওয়া বাঁধানো রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম। দুদিকে সমাধির সারি, তার একটা 12-14 হাত উঁচু। ডাইনে কিছু দূরে একটা সমাধি প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। ফেলুদা বলল, ওটা খুব সম্ভবত পণ্ডিত উইলিয়াম জোনসের সমাধি। ওর চেয়ে উঁচু সমাধি নাকি কলকাতায় আর নেই। প্রত্যেকটা সমাধির গায়ে সাদা কিংবা কালো মার্বেলের ফলকে মৃত ব্যক্তির নাম, জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ, আর সেই সঙ্গে আরও কিছু লেখা। কয়েকটা বড় ফলকে দেখলাম অল্প কথায় জীবনী পর্যন্ত লেখা রয়েছে। বেশিরভাগ সমাধি 4 কোণা থামের মতো, নিচে চওড়া থেকে উপরে সরু হয়ে গেছে। লালমোহনবাবু সেগুলোকে বললেন বোরখা পরা ভূত। কথাটা খুব খারাপ বলেননি, যদিও এ ভূতের নড়াচড়ার উপায় নেই। এ ভূত প্রহরী ভূত। মাটির নিচে কফিনবন্দি হয়ে যিনি শুয়ে আছেন তাকেই যেন গার্ড করছেন এই ভূত। এই স্তম্ভগুলোর ইংরেজি নামটা জেনে রাখতো সে, একে বলে ওবেলিস্ক। লালমোহনবাবু বার পাঁচে কথাটা আওড়ে নিলেন। আমি বাঁ দিক ডান দিক চোখ ঘোরাচ্ছি আর ফলকের নামগুলো বিড়বিড় করছি। জ্যাকসন, ওয়াটস, উইলস, লকিন্স, গিবন্স, ওল্ডহ্যাম। মাঝে মাঝে দেখছি পাশাপাশি একই নামের বেশ কয়েকটি সমাধি রয়েছে। বোঝা যাচ্ছে সবাই একই পরিবারের লোক। সবচেয়ে আগের তারিখ যা এখনো পর্যন্ত চোখে পড়েছে তা হলো 28শে জুলাই 1779। তার মানে ফরাসি বিপ্লবেরও 12 বছর আগে। রাস্তার শেষ মাথায় পৌঁছে বুঝতে পারলাম গোরস্থানটা কত বড়। পার্ক স্ট্রিটের ট্রাফিকের শব্দ এখানে ক্ষীণ হয়ে এসেছে। ফেলুদা পরে বলেছিল এখানে নাকি 2000-এর বেশি সমাধি আছে। লালমোহনবাবু লোয়ার সার্কুলার রোডের দিকটাই গোরস্থানের গায়ে লাগা একটা ফ্ল্যাট বাড়ির দিকে দেখিয়ে বললেন, ওকে লাখ টাকা দিলেও নাকি উনি ওখানে থাকবেন না।
গাছ যেটা ভেঙেছে বলে কাগজে বেরিয়েছে সেটা আসলে শাখা প্রশাখা সমেত একটা প্রকাণ্ড আম গাছের ডাল। সেটা পড়েছে একটা সমাধির বেশ খানিকটা ধ্বংস করে। এছাড়াও আরও অনেক ডালপালা চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমরা সমাধিটার দিকে এগিয়ে গেলাম। এটা অন্যগুলোর তুলনায় বেঁটে, লালমোহন বাবুর কাঁধ অব্দি আসবে বড় জোর। বোঝা যায় এমনিতেও সেটার অবস্থা বেশ কাহিল ছিল। যেদিকে ডালের ঘা লাগেনি সেদিকটাও ফাটল ধরে চৌচির হয়ে গেছে, পলেস্তেরা খসে ইট বেরিয়ে গেছে। ঘা লাগার দরুন শ্বেত পাথরের ফলকটাও ভেঙেছে, আর খানিকটা সমাধির গায়ে এখনো লেগে আছে। বাকিটা 8-10 টুকরো হয়ে ঘাসের উপর পড়ে আছে। বৃষ্টি হয়ে চারিদিকটা এমনিতেই জল কাদায় ভরা, কিন্তু এখানে যেন কাদাটা অন্য জায়গার চেয়ে একটু বেশি। আশ্চর্য, বললে লালমোহনবাবু। গড কথাটা কিন্তু এখনো সমাধির গায়ে লেগে আছে। শুধু গড নয়, বলল ফেলুদা। তার নিচে শালের অংশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ইয়েস, 185, তারপর ভাঙা। বোঝাই যাচ্ছে এই গড হলো আপনার সেই ঈশ্বর, সকলের কর্তার গড, তাই কি? ফেলুদার প্রশ্ন শুনে তার দিকে চাইলাম। তার ভুরু কুচকানো। বলল, আপনি অন্য সমাধিগুলোর বিশেষ মন দিয়ে দেখেননি দেখছি। দেখুন না ওই পাশেরটার দিকে। পাশে আরেকটি বড় সমাধি রয়েছে। তার ফলকে লেখা, টু দ্য মেমোরি অফ CAPT PO really H.M 44 REGT who died 25th May 1823 age 38 years। পাশেই আর একটা বড় সমাধি। লক্ষ্য করুন, নামের নিচেই আসছে সাল, তারিখ। বেশিরভাগ ফলকেই তাই। আর গড কথাটা অন্য কোনো ফলকে দেখলেন কি? ফেলুদা ঠিকই বলেছে। এই পথটুকু আসার মধ্যে আমি নিজেই অন্তত 30টা ফলকের লেখা পড়েছি, কিন্তু কোনোটাতে গড দেখিনি। তার মানে বলছেন গড হলো মৃত ব্যক্তির নাম? গড কারোর নাম হয় বলে আমার মনে হয় না, যদিও ঈশ্বর বা ভগবান নামটা হিন্দুদের মধ্যে আছে। লক্ষ্য করুন, গডের জিয়ের বাঁ দিকে ইঞ্চিখানেক ফাঁক দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে ওর গায়ে গায়ে কোনো অক্ষর ছিল না। কিন্তু জিয়ের ডান দিকটাই ফাঁক আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ সে জায়গায় পাথরটা ভেঙে পড়ে গেছে। আমার ধারণা এটা যার কবর তার পদবীর প্রথম 3টে অক্ষর হলো GO, যেমন গডফ্রি বা গডার্ড। তো পাথরের টুকরোগুলো বড় করে পাশাপাশি। লালমোহনবাবু কথাটা বলতে বলতে ভাঙা ডালপালার উপর দিয়ে সমাধিটার দিকে এগিয়ে তার ধারে পৌঁছতেই হঠাৎ সরাত করে খানিকটা নিচে নেমে গেলেন। গর্তে পা পড়লে যেমন হয় ঠিক তেমন। কিন্তু ফেলুদা সঠিক সময় তার লম্বা হাত দুটি বাড়িয়ে তাকে খপ করে ধরে টেনে তুলে শক্ত জমিতে দাঁড় করিয়ে দিল। ব্যাপারটা কি? ওখানে গর্ত হলো কি করে? কেমন যেন খটকা লাগছিল। ভাঙলো আম গাছ, অথচ আম পাতার সঙ্গে জাম কাঁঠাল কি করছে তাই ভাবছিল। লালমোহনবাবু এমনিতেই গোরস্থানে এসে একটু গুম মেরে গিয়েছিলেন, তার উপর এই ব্যাপার। প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে, একটু বাড়াবাড়ি মশাই, বলে ভদ্রলোক একপাশে সরে গিয়ে আমাদের দিকে পেছন করে বোধহয় নিজেকে সামলাবার চেষ্টা করলেন। তপসে, খুব সাবধানে ডালপালাগুলো সরা দাও। আমি আর ফেলুদা গর্ত বাঁচিয়ে জায়গাটা পরিষ্কার করতেই বেশ বোঝা গেল কবরের পাশটায় হাতখানে গভীর খালের মতো রয়েছে। সেটা আগেই না সম্প্রতি কেউ খুঁড়ে করেছে, সেটা ফেলুদা বুঝে থাকলেও আমি বুঝলাম না। ফেলুদা এবার মার্বেলের টুকরোগুলোই মন দিল। দুজনে মিলে 11টা টুকরো জড়ো করে মিনিট 10 ঘাসের উপর ঝিক্সে পাজল খেলে সেগুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিল। তার ফলে জিনিসটা এই রকম দাঁড়ালো, স্যাক্রেড টু দ্য মেমোরি অফ থমাস WIN OBT 24th April space 8 AET 180 গডউইন, বলল ফেলুদা।
টমাস গডউইনের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে। ও বিটি হলো ও বিটুস অর্থাৎ মৃত্যু, আর এই ইটি হলো এইটাটিস অর্থাৎ বয়স। এখন কথা হচ্ছে, ও মশাই! জটায়ু হঠাৎ চেঁচিয়ে উঠে আমাদের বেশ চমকে দিলেন। ঘুরে দেখতেই ভদ্রলোক একটা চৌকো চ্যাপ্টা কালো জিনিস আমাদের দিকে তুলে ধরে বললেন, 37 টাকায় ব্লু ফক্সে 3 জনের ডিনার হবে না কি? কি পেলেন ওটা? আমরা দুজনেই বেশ আগ্রহের সঙ্গে এগিয়ে গেলাম। লালমোহনবাবুর বাঁ হাতে একটা কালো মানিব্যাগ, আর ডান হাতে 3টে 10, একটা 5 আর একটা 2 টাকার নোট। টাকা আর ব্যাগ দুটোরই অবস্থা বেশ শোচনীয়। ভদ্রলোকের ভয় কেটে গিয়ে এখন একটা বেশ মার্কিস ভাব। বেশ বুঝতে পারছেন যে ফেলুদার জন্য একটা ভালো ক্লু জোগাড় করে দিয়েছে। ফেলুদা ব্যাগটা খুলে খাপগুলোর ভিতরে যা ছিল সব বার করলো। 4 রকম জিনিস বেরোলো খাপ থেকে। 1 নম্বর, একগোছা ভিজিটিং কার্ড, যাতে ইংরেজিতে লেখা NM বিশ্বাস। ঠিকানা টেলিফোন নেই। ফেলুদা বলল, দেখেছেন খবরের কাগজের কাণ্ড? নরেন্দ্র মোহনকে নরেন্দ্রনাথ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে দুটো খবরের কাগজের কাপড়। একটাতে এই সাউথ পট স্ট্রিটে গোরস্থান প্রথম যখন খুলল তার খবর, আর আরেকটাতে আজকাল যাকে শহীদ মিনার বলি সেই অক্টালনি মনুমেন্ট তৈরি হবার খবর। তার মানে দুটো কাগজের টুকরোই 150-200 বছরের পুরনো। বিশ্বাস মশাই, এত প্রাচীন কাগজের কাটিং কোত্থেকে জোগাড় করলেন জানতে ভারী কৌতূহল হচ্ছে, মন্তব্য করলো ফেলুদা। 3 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক কোম্পানির একটা 12 টাকা 50 পয়সার ক্যাশ মেমো, আর 4 হলো এক টুকরো সাদা কাগজ যাতে ডট পেনে ইংরেজিতে কয়েকটা লাইন লেখা। লেখার মাথামুন্ডু বুঝলাম না, যদিও ভিক্টোরিয়া নামটা পড়তে পেরেছিলাম। অক্টালনি মনুমেন্ট নিয়ে যে একটা লেখা দেখলাম সেদিন কাগজে, হঠাৎ বলে উঠলেন লালমোহনবাবু। আর যতদূর মনে পড়ছে লেখকের পদবি ছিল বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস বিশ্বাস, কারেক্ট। কোন কাগজ? ফেলুদা জিজ্ঞেস করলো। হয় লেখনী না হয় বিচিত্রপত্র, ঠিক মনে পড়ছে না, আমি বাড়ি গিয়ে চেক করব। জটায়ুর স্মরণশক্তি তেমন নির্ভরযোগ্য নয় বলেই বোধ হয় ফেলুদা এ ব্যাপারে আর কিছু না বলে সাদা কাগজের লেখাটা তার নিজের নোটবুকে কপি করে নিয়ে আসল কাগজ বা অন্য জিনিসগুলো মানিব্যাগে ভরে সেটা তারপর মিনিট 5 ধরে কবরের আশপাশটা ভালো করে দেখে আরও দুটো জিনিস পেয়ে সেগুলোও পকেটে পড়ল। সে দুটো হচ্ছে একটা ব্রাউন রঙের কোটের বোতাম থেকে আর একটা নেতিয়ে যাওয়া রেসের বই। চল দারোয়ানের সঙ্গে একবার কথা বলে বেরিয়ে পড়ি, আবার মেঘ করলো। ব্যাগটা কি ফেরত দেবেন? জিজ্ঞেস করলো লালমোহনবাবু। অবশ্যই, কোন হাসপাতালে আছে খোঁজ করে কাল একবার যাব। আর সেই লোক যদি মরে গিয়ে থাকে? সেই অনুমান করে তো আর তার প্রপার্টি আত্মসাৎ করা যায় না, সেটা নীতিবিরুদ্ধ। আর 37 টাকায় ব্লু ফক্সে 3 জনের চা স্যান্ডউইচের বেশি কিছু হবে না, সুতরাং আপনি ডিনারের আশা ত্যাগ করতে পারেন। আমরা আবার উল্টো মুখে ঘুরে কবরের সারির মাঝখানের পথ দিয়ে গেটের দিকে এগোতে লাগলাম। ফেলুদা গম্ভীর। এরই ফাঁকে একটা চারমিনা ধরিয়ে নিয়েছে। এমনিতেও সিগারেট অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু রহস্যের গন্ধ পেলে নিজের অজান্তেই মাঝে মাঝে সাদা কাঠি মুখে চলে যায়। অর্ধেক পথ যাবার পর সে হঠাৎ থামলো কেন সেটা তৎক্ষণাৎ বুঝতে পারিনি। তারপর তার চাহনি অনুসরণ করে একটা জিনিস দেখে আমার হাঁটার হার্টবিটটাও সঙ্গে সঙ্গে এক পলকের জন্য থেমে গেল। একটা গম্বুজওয়ালা সমাধি, যার ফলকে মৃত ব্যক্তির নাম রয়েছে মিস মার্গারেট টেম্পল। তার ঠিক সামনে ঘাসে পড়ে থাকা একটা পুরনো ইটের উপর একটা শিখি খাওয়া জ্বলন্ত সিগারেট থেকে সরু ফিতের মতো ধোয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। বৃষ্টি হবে বলেই বোধহয় বাতাসটা বন্ধ হয়েছে, না হলে ধোয়া দেখা যেত না। ফেলুদা এগিয়ে গিয়ে 2 ইঞ্চি লম্বা সিগারেটটা তুলে নিয়ে মন্তব্য করলো, গোল্ড ফ্লেক। জটায়ু বলল, বাড়ি চলুন। আমি বললাম, একবার খুঁজে দেখবো লোকটা এখনো আছে কিনা। সে যদি থাকতো তাহলে সিগারেট হাতে নিয়েই থাকতো, কিংবা হাত থেকে ফেলে পা দিয়ে মারি নিবিয়ে দিত। আধ খাওয়া অবস্থায় এইভাবে ফেলে যেত না। সে লোক পালিয়েছে, আর এবং ব্যস্তভাবেই পালিয়েছে।
দারোয়ান ঘরে ছিল না। মিনিট 3 অপেক্ষা করার পর সে পশ্চিম দিকের একটা ঝোপের পেছন থেকে বেরিয়ে হেলতে দুলতে এগিয়ে এসে বলল, अभी एक चूहा को खत्म कर दिया। বুঝলাম ওই ঝোপের পিছনে চুহার সৎকার সেরে তিনি ফিরছেন। ফেলুদা কাজের কথায় চলে গেল। যার উপর গাছ পড়েছিল তাকে জখম অবস্থায় প্রথম দেখলো কে? দারোয়ান বলল যে সেই দেখেছিল। গাছ পড়ার সময়টা সে গোরস্থানে ছিল না, তার নিজের একটা শার্ট উড়ে গিয়েছিল পার্ক স্ট্রিটে, সেটা উদ্ধার করতে গিয়েছিল। ফিরে এসে ব্যাপারটা দেখে। দারোয়ান ভদ্রলোকের মুখ চিনত, কারণ উনি নাকি সম্প্রতি আরও কয়েকবার এসেছেন গোরস্থানে। আর কেউ এসেছিল কালকে? मालूम नहीं बाबू, हम जब दौड़ के गया उस टाइम पे तो और कोई नहीं था। এইসব সমাধির পেছনে লুকিয়ে থাকতে পারে তো? এটা দারোয়ান অস্বীকার করল। আমারও মনে হচ্ছিল যে এই গোরস্থানের চেয়ে ভালো লুকোচুরির জায়গা বোধহয় সারা কলকাতায় আর একটিও নেই। নরেন বিশ্বাসের অবস্থা দেখে দারোয়ান রাস্তায় বেরিয়ে এসে এক পথচারী সাহেবকে খবরটা দেয়। বর্ণনা থেকে মনে হলো সেন্ট জেভিয়ার্সের ফাদার টাদার হতে পারে। তিনিই নাকি ট্যাক্সি ডাকিয়ে নরেন বিশ্বাসকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন। আজ একটু আগে কাউকে আসতে দেখেছিলে? অভি? না, দারোয়ান কাউকে আসতে দেখেনি। সে গেটের কাছে ছিল না। সে গিয়েছিল চুহার লাশ নিয়ে ওই ঝোপটার পিছনে। ওটা ফেলে দিয়েই ওর কাজ শেষ হয়নি, কারণ একটু পিপাসার প্রয়োজন হয়ে পড়েছিল। রাত্রে তুমি এখানে থাকো? हाँ बाबू, लेकिन रात को तो पहरा का कोई जरूरत ही नहीं होता। दौड़ के मारे कोई आता ही नहीं। पहले लोहर सर्कुलर रोड साइड में दीवार टूटा था, लेकिन आजकल रात को कोई नहीं आता समंट्री में। তোমার নাম কি? বর্মেদু। এই নাও সালাম বাবু। দারোয়ানের হাতে 2 টাকার নোটটা গুজে দেওয়ার ফল অবশ্যই আমরা পরে পেয়েছিলাম। কেমন লাগলো আজকের রহস্য রোমাঞ্চ গল্পের প্রথম এপিসোডটা? কি রহস্য ঘনীভূত হচ্ছে বলুন তো? কি রহস্য রয়েছে এই গোরস্থানে? আপনারা একটু ভাবুন আর একটু কমেন্টস করুন। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন যতক্ষণ না দ্বিতীয় পর্ব আসছে। খুব শীঘ্রই নিয়ে আসছে দ্বিতীয় পর্ব। সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন।